হে ওয়েলকাম ব্যাক। আজকে আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকে আমরা করব রাশিবিজ্ঞান চ্যাপ্টার, রাশিবিজ্ঞানে গড়, মধ্যমা, অজাইব ও সংখ্যাগুরুর মান। তাহলে আজকে আমরা কি করব? রাশিবিজ্ঞান চ্যাপ্টারের আগে আমরা প্রথমে বুঝবো গড়, গড় কাকে বলে, তারপরে আমরা বুঝবো মধ্যমা কাকে বলে, তারপরে অজাইব কাকে বলে, তারপরে সংখ্যাগুরুর মান কাকে বলে। তোমাদের ক্লাস 10-এর সবচেয়ে সোজা, সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে রাশিবিজ্ঞান, গড়, মধ্যমা, অজাইব, সংখ্যাগুরুর মান। তোমরা ক্লাস 9-এ গড় করে এসছিলে, মধ্যমা করে এসছিলে। এখন এই ক্লাস 10-এ তোমাদের কি আছে? একটু অ্যাডভান্স লেভেলের আছে, যেটা হচ্ছে অজাইব আর সংখ্যাগুরুর মান। তাহলে চলো এই চ্যাপ্টারটা ভালোভাবে, সুষ্ঠুভাবে, সহজভাবে শেখা যাক। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাই বেসিক কনসেপ্ট বুঝতে। তাহলে আমরা প্রথমে বুঝবো যে গড় কাকে বলে। গড় কাকে বলে? আচ্ছা দেখি গড় কাকে বলে। গড়, গড় হলো, ধরো কোনো দোকানে সপ্তাহে 5 দিন একটা জিনিস বিক্রি হয়েছে। ধরো প্রথম দিন 10 টাকা বিক্রি হয়েছে, দ্বিতীয় দিন 15 টাকা বিক্রি হয়েছে, তৃতীয় দিন হয়তো 25 টাকার বিক্রি হয়েছে, চতুর্থ দিন 5 টাকার ধরো বিক্রি হয়েছে, পঞ্চম দিন 10 টাকার বিক্রি হয়েছে। ঠিক আছে? তাহলে প্রত্যেক দিন মানে 5 দিন, 5 দিন এই টাকার বিক্রি হয়েছে, 10 টাকা, 15 টাকা, 25 টাকা, 5 টাকা, 10 টাকা। এর গড় আমরা কীরকমভাবে বের করি? এর গড় আমরা বার করি, দেখো গড় আমরা কীরকমভাবে বার করব না, গড় আমরা কী করবো? সব কটাকে যোগ করব। কি করব? সব কটাকে আমরা যোগ করব। 10 যোগ 15 যোগ 25 যোগ 5 যোগ 10। ঠিক আছে? সব কটাকে আমরা আগে যোগ করব। যোগ করে এই টোটাল কটা সংখ্যা হচ্ছে দেখো, এই 10, 15, 25, 5, 10 করে কটা সংখ্যা আছে দেখো, 1, 2, 3, 4, 5। টোটাল কটা সংখ্যা হচ্ছে? 5টা। তাহলে আমি নিচেই লিখব কি? 5। নিচে লিখব কি? 5। তাহলে কি করলাম? সব কটাকে যোগ করলাম, যোগ আকারে ওপরে লিখলাম, আর কটা সংখ্যা টোটাল আছে সেইটা আমরা গুণে সেই সংখ্যাটা নিচে লিখলাম। ঠিক আছে? এত পর্যন্ত ক্লিয়ার? এবারে সব কটাকে আমরা যোগ করব। চলো, 10 আর 15 হয়ে গেল 25, 25 আর 25 50, 50 আর 5 হচ্ছে 55, 55 আর 10 হচ্ছে 65। লিখলাম কত? 65। এবারে নিচে কত আছে? 5। এবার 5 দিয়ে 65কে কাটলে হয় 5 13 65। তাহলে আমাদের গড় কত বার হয়ে গেল? এই যে উত্তরটা বার হলো, এইটাকেই বলা হবে গড়। কি বলা হবে? গড়। প্রত্যেক দিন 13 টাকা করে বিক্রি হয়েছে। তাহলে এর পুরো গড় কত? 13। ঠিক আছে? আচ্ছা, এবার এই ওপরের এইগুলো যেগুলো আমরা যোগ করেছি সেইগুলোকে কি বলে? আর এই নিচে যেটা লিখেছি সেটাকে কি বলে? দেখো, ওপরে যেইগুলো যোগ করা হয় আমরা বলি হচ্ছে চল। কি বলবো? চল বলবো। যেই চলটাকে আমরা এক্স আই দিয়ে চিহ্নিত করব। ঠিক আছে? আচ্ছা, নিচেরটাকে কি বলে? নিচেরটা হচ্ছে পরিসংখ্যা। নিচেরটাকে আমরা কি বলবো? পরিসংখ্যা। যেটা আমরা কি দিয়ে চিহ্নিত করব? যেটা হচ্ছে ছোট হাতের এফ, ছোট হাতের আই। ঠিক আছে? তাহলে এটা টোটাল আমরা গুনেছিলাম যে কটা সংখ্যা আছে, নিচে লিখেছি, আর এইগুলো সব কটাকে যোগ করেছি। তাহলে ওপরটা হয়ে গেল চল, আর নিচেরটা যেটা আমরা পুরো টোটাল গুনে কটা সংখ্যা পেয়েছি সেটা হচ্ছে পরিসংখ্যা। তাহলে এই হচ্ছে গড়, ব্যাপারটা গড়। এই গড় ব্যাপারটা আমরা বুঝে নিলাম। এবার আসছি যে গড় কয় প্রকার হয়। আমরা গড় কত পদ্ধতিতে গড় করতে পারবো। দেখো, গড় বেসিক্যালি কিন্তু গড় 3 প্রকার হয়। আমরা 3টে পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি। প্রথম প্রথম হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। প্রথম প্রথম আমরা কি? প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে কল্পিত পদ্ধতিতে গড়। কল্পিত পদ্ধতিতে গড়। এটা কল্পিত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব।
ঠিক আছে। তৃতীয় হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করব, তাহলে গড় কয় প্রকার? 3 প্রকার: প্রত্যক্ষ পদ্ধতি গড়, কল্পিত পদ্ধতিতে গড় আর ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়। সব থেকে সহজ হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করা। তার থেকে একটু একটু সামান্য কঠিন, বেশি কঠিন না, সামান্য কঠিন হচ্ছে কল্পিত পদ্ধতিতে গড়। তারপর থেকে এই কল্পিত গড় থেকে একটু সামান্য কঠিন পদ্ধতি হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়। ক্লাস 10-এর সব থেকে সহজ চ্যাপ্টার এটা। তাহলে কোনো অঙ্কতে তোমাকে অঙ্কতে দেওয়া থাকবে যে কল্পিত পদ্ধতিতে গড় বা কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করো, কোনো অঙ্কতে বলে থাকবে ক্রমবিচ্যুতি গড় পদ্ধতিতে গড় নির্ণয় করো, আবার কোনো অঙ্কে লেখা থাকবে যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করো। এইবারে কোনো অঙ্কে তো এরকম আবার নাও লেখা থাকতে পারে, তোমরা দেখবে অঙ্ক করার সময় কোনো অঙ্কে লেখা থাকবে না, যে শুধু বলে দেবে যে গড় নির্ণয় করো। তখন তোমাকে কী করতে হবে? এই প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। যখন তোমাকে বলে দেবে তাহলে তোমাকে তো বলেই দেবে যে কী পদ্ধতিতে গড় করো। যদি না বলে দেয় তাহলে সেই অঙ্কটা কী করতে হবে? এই প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করে দিতে হবে। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় হচ্ছে সবথেকে সোজা, সবথেকে সহজ নিয়ম। এইবার আমরা সরাসরি চলে যাই কোষে দেখি 26.1-এর অঙ্কতে। দেখো 1-এর দাগের অঙ্ক বলেছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। দেখো এইগুলো হচ্ছে সব বয়স আর নিচে হচ্ছে বন্ধুর সংখ্যা। তার মানে তোমাকে এখানে বোঝানো হচ্ছে যে 4 জন বন্ধুর 15 বছর করে বয়স, 7 জন বন্ধুর বয়স হচ্ছে 16 বছর, 10 জন বন্ধু হচ্ছে 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর বয়স হচ্ছে 4 জন বন্ধুর। এরকম করে ছক কাগজে তোমাদের মানে ছক দেওয়া আছে। এবারে তোমাকে কি করতে হবে? অঙ্কটা করতে হবে যে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। দেখো তোমাকে বলেই দিয়েছে যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 1-এর দাগের অঙ্কে কি বলেছে যে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। এবারে তোমাকে ওখান থেকে কি বলেছে যে বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে। তাহলে যখনই প্রত্যক্ষ পদ্ধতিতে বলবে গড় নির্ণয় করতে, তাহলে তোমাকে কি করতে হবে? 3টে ঘর কাটতে হবে। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে 3টে ঘর কাটতে হবে। প্রথম ঘরে কি হবে? প্রথম ঘরে হচ্ছে দেখো ওই ছকে যে একদম ওপরে যেটা আছে যে বয়সটা তোমাকে লিখতে হবে ফার্স্টে। বয়সটা তোমাকে লিখতে হবে, লিখে ব্যাকেটে এটা কী দিয়ে চিহ্নিত হবে না XI দিয়ে। তারপরেরটা দেখো নিচে কি লেখা রয়েছে? বন্ধুর সংখ্যা। সেই বন্ধুর সংখ্যা মানে এখানে পরিসংখ্যা, ঠিক আছে? তাহলে বন্ধুর প্রত্যেকটা অঙ্কের জন্য নিচে যেই ছকের নিচে যেইগুলো লেখা থাকবে সেগুলো হচ্ছে পরিসংখ্যা, আর উপরে যেইগুলো লেখা থাকবে সেইগুলো হচ্ছে চল। তাহলে এখানে বয়স হচ্ছে চল আর বন্ধুর সংখ্যাটা হলো পরিসংখ্যা। তাহলে এখানে বন্ধুর সংখ্যা যেটা আছে সেটা আমি লিখবো যে বন্ধুর সংখ্যাকে চিহ্নিত করব কি দিয়ে? না FI দিয়ে, ঠিক আছে? আর লাস্টের ঘরটা কি হবে? সাবমেশন FI/XI। সাবমেশন, এই সাবমেশন কথাটার মানে হচ্ছে, দেখো সাবমেশন হচ্ছে একটা গ্রিক অক্ষর, যেই কথাটার মানে হচ্ছে যে সমষ্টি বা যোগফল, সমষ্টি বা যোগফল, ঠিক আছে? তার মানে সাবমেশন কথার মানে হচ্ছে এটা। এইবারে আমরা কি করব যে বয়সর সোজাসুজি যেসব সংখ্যাগুলো লেখা রয়েছে, দেখো 15, 16, তোমরা কোশ্চেনে দেখতে পাবে যে 15, 16, 17, 18, 19, 20। দেখো 15, 16, 17, 18, 19, 20, এইগুলো কি? এইগুলো হচ্ছে বয়স। দেখো 15 বছর বয়স কজন বন্ধুর? 4 জন বন্ধুর। 16 বছর বয়স কজন বন্ধুর? 7 জন। আচ্ছা 17 বছর বয়স 10 জনার। 18 বছর বয়স আবার 10 জনার। 19 বছর বয়স 5 জনার।
আর 20 বছর বয়স 4 জনার। এইবারে তোমাকে কি করতে হবে, এই সাবমেশান এফ আই এক্স আই এর মানগুলো বার করতে হবে। কীরকম দেখো, সাবমেশান দিয়ে লেখা রয়েছে এফ আই ইন্টু এক্স আই, পাশাপাশি বসে রয়েছে, তার মানে হচ্ছে গুণ আকারে আছে, তার মানে এফ আই এর মানের সঙ্গে এক্স আই এর মানগুলো গুণ করতে হবে। তার মানে দেখো 15-র সাথে 4 গুণ করে এখানে লিখতে হবে, 16-র সাথে 7 গুণ করে এখানে লিখতে হবে, এরকম করে করে গুণ করে করে আমরা লিখে ফেলি। দেখো 15-র সাথে 4 গুণ করবো, 4 15 60, 16-র সাথে 7 গুণ করব, 7 16 112, আচ্ছা 17 10 170, আচ্ছা 18 10 180, 5 19 হয়ে গেল 95, আর 4 20 হয়ে গেল 80। এবারে তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এফ আই এর মানগুলো সব টোটাল করে এখানে যোগফলটা লিখতে হবে, সব কটা যোগ করতে হবে। দ্বিতীয় হচ্ছে একদম লাস্টে যেই ঘরটা থাকবে প্রত্যেকটা অঙ্কে, সেটা কল্পিত গড়, ক্রমবিচ্যুতি পদ্ধতি গড় বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, এই 3 রকম গড়ের আমরা কি করব, এফ আই এর মানগুলোকে যোগ করে টোটাল এখানে লিখব। আর লাস্টের ঘরে যাই থাকুক, লাস্টের ঘরের মানগুলো সব যোগ করে টোটালটা নিচেই লিখে দেবো। তাহলে এইখানে কি হবে, সাবমেশান এফ আই এর মান কী বার হচ্ছে, সব কটাকে তোমাকে যোগ করতে হবে। দেখবে কোনো কোনো অঙ্কে এই পরিসংখ্যাটা টোটাল দেওয়াই থাকবে, আর কোনো কোনো অঙ্কে দেওয়া থাকবে না, তোমাকে যোগ করে এখানে নিচে লিখে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো লেখাই রয়েছে পরিসংখ্যা যে 40 জন বন্ধু, কি 40 জন, এই সব কটাকে যোগ করো, সেই 40ই পাবে তুমি। তাই দেখো দেখো 7 আর 4 11, 11 আর 10 21, আর 10 31, আর 5 36, আর 4 40। ঠিক আছে, তাহলে আমি লিখবো কি 40। এবারে দেখো এইখানে তোমায় কী করতে হবে, এইগুলোকে সব কটাকে যোগ করতে হবে। দেখো 5 আর 2 হচ্ছে 7, এবার দেখো 6 আর 1 7, 7 7 14, 14 আর 8 22, 22 আর 9 হয়ে 22 আর 9 হয়ে গেল 31, 31 আর 8 হয়ে গেল 39, 39 আর 9 হাতে 3। এবার দেখো 1 2 3, 3 আর 3 6, এটা কিসের মান বেরোলো না, সাবমেশান এফ আই এক্স আই এর মান বার হলো। ঠিক আছে, এইবারে তোমাকে এই ছকটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, যে গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করার সূত্র কি, নির্ণয় গড় করি, গড় নির্ণয় করি, নির্ণয় গড়। দেখো গড় নির্ণয় করার সূত্র হচ্ছে, দেখো সাবমেশান এফ আই এক্স আই বাই সাবমেশান এফ আই। ঠিক আছে, তার মানে হচ্ছে সাবমেশান এফ আই এক্স আই এর মান যেটা বার হয়েছে তার সাথে ভাগ করতে হবে সাবমেশান এফ আই এর মান। তাহলে সাবমেশান এফ আই এক্স আই সমান সমান কত বার হয়েছে, 697। আর দেখো এফ আই এর মান কত বার হয়েছে, 40। তার মানে 40 দিয়ে এবার তুমি এটাকে ভাগ করে দাও। দেখো 40 দিয়ে আমি যদি 697কে ভাগ করি তাহলে কি হচ্ছে, দেখো 40 এককে 40, 40 এককে 40 করে দাও, কত বেরোচ্ছে না, বার হচ্ছে 9, আর এদিকে 6 থেকে 4 বিয়োগ করলে হবে 2। তাহলে 40 দিয়ে 29কে ভাগ করা অসম্ভব, তাহলে আমি 7 নামিয়ে নেবো। মানে 40-এর সাথে যদি 7 গুণ করি তাহলে 4 সাথে কত হচ্ছে 28। দেখো 4 সাথে 28, তার মানে 280, কাছাকাছি গেল। এবারে বিয়োগ করো, বিয়োগ করে দেখো এখানে 7 বেরোবে, আর এখান থেকে তোমার বার হবে 1। 40 দিয়ে 17কে ভাগ করা অসম্ভব, তাহলে তোমায় কী করতে হবে, একটা শূন্য নিতে হবে, একটা দশমিক নিতে হবে। আর একটা কথা বলে দিই, যে দশমিকের পরে 3 দশমিক স্থান পর্যন্ত আমরা সংখ্যা নেব। কত দশমিক স্থান পর্যন্ত সংখ্যা নেব, 3 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা নেব, মানে ভাগ করার সময়, ব্যাস আর যাব না। কিন্তু যখন আমরা এখানে বসাবো, যখন আমরা কি বসাবো, যখন উত্তরটা বার করব, তখন 2 দশমিক স্থান পর্যন্ত আমরা মান নিয়ে লিখে নেব উত্তরে। এখানে দেখো আবার 4 দিয়ে করি, দেখো 4 4 16, তার মানে 160। দেখো 40 4 গুণ করলে কত হবে, 160। তাহলে বিয়োগ করলে হবে দেখো 0 আর 1, তাহলে কী করতে হবে, একটা শূন্য নিতে হবে, দশমিক নেওয়া আছে যেহেতু একটা শূন্য নাও। তাহলে 40 2 গুণে 80,
হয়ে গেল। এইবারে তোমায় কী করতে হবে, বিয়োগ করতে হবে। বেরোচ্ছে কত, 0, আর এখান থেকে 10 থেকে তুমি 8 বাদ দিও 2। এবারে কি করতে হবে, একটা 0 নিতে হবে। নিয়ে দেখো 40-এর সাথে যখন আমরা 5 গুণ করব, তাহলে 5 4 20, তার মানে 200 হয়ে যাচ্ছে। উত্তরটা আমাদের মিলে গেল। এবারে দেখো এখানে আমরা উত্তরটা কীরকম লিখব, দেখো 17.4। এইবারে দেখো এখানে দেখবে যে 3 দশমিক স্থান পর্যন্ত মান যদি 5 বা 5-এর থেকে বেশি থাকে, তাহলে এই যে 5-এর আগে যেই সংখ্যাটা থাকবে, তার মানে 3 দশমিক স্থানের আগে যেই 2 দশমিক স্থানটা থাকবে, 2 দশমিক স্থানের সংখ্যা থাকবে, সেটা একটা ঘর বাড়তি হয়ে যাবে, একটা ঘর বেড়ে যাবে। তাহলে এখানে 5 বা 5-এর বেশি থাকলে 3 দশমিক স্থান পর্যন্ত সংখ্যায় যদি 5 বা 5-এর বেশি থাকে, তাহলে 2 দশমিক স্থানটা এক ঘর বেড়ে যাবে। আর যদি এইটা 5-এর কম থাকে, মানে 3 দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটা 5-এর কম থাকে, তাহলে এই 2 দশমিক স্থান পর্যন্ত যা সংখ্যা থাকবে সেটাই বসে যাবে। এখানে যেহেতু 5-এর বেশি নেই কিন্তু 5 আছে, তাহলে আমি কি করব, এটা এক ঘর বাড়িয়ে লিখে দেবো। তাহলে 17.42 ছিল, তো আমি লিখব 3। এইটা অ্যাকচুয়াল মান ছিল, কিন্তু যেহেতু এই 3 দশমিক স্থান পর্যন্ত মানটা 5 হয়ে গেছে, তাহলে এটা এক ঘর বাড়িয়ে লিখে দিলাম। ঠিক আছে, লিখে দিয়ে এবার আমি এখানে লিখে দেবো যে প্রায়, এটা তো সঠিক মান না, কাছাকাছি গিয়েছিল। ঠিক আছে, ওই জন্য আমি লিখে দেবো প্রায়। তাহলে এই হয়ে গেল 1-এর দাগের অঙ্কটা কমপ্লিট। চলো দেখি 2-এর দাগে কি বলেছে। দেখো 2-এর দাগের কি বলেছে, দেখো গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। ঠিক আছে, এবার দেখো এই ছকটা দেওয়া আছে, কিন্তু নিচেই কি বলেছে, ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। তাহলে কল্পিত গড় পদ্ধতিটা আমি পরে দেখাবো, কারণ কি আগে যে প্রত্যক্ষ পদ্ধতিটা আমরা শিখেছি, সেই প্রত্যক্ষ পদ্ধতি গড়গুলো, মানে প্রত্যক্ষ পদ্ধতির গড়ের অঙ্কগুলো আগে করে নিই, তারপরে আমরা কল্পিত পদ্ধতিতে গড়ের অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে আমরা 3-এর দাগের অঙ্কটা দেখব। কি বলেছে, 3-এর দাগের অঙ্ক বলেছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয়, তবে এর মান নির্ণয় করি। এখানে কিন্তু তোমাকে একবারও বলে দেয়নি যে কোন পদ্ধতিতে করতে হবে। তাহলে এখানে যেহেতু বলে দেয়নি, তাহলে আমরা কি করব, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব। কিন্তু এখানে তোমাকে এর মান নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি এখানে যৌগিক গড় বা গড় তোমাকে বলেই দেওয়া হয়েছে, গড় তোমাকে বলেই দেওয়া হয়েছে যে নির্ণয় গড় হচ্ছে এটা, এটা থেকেই তোমাকে এর মান, এ দেখো এ লেখা রয়েছে, এই এর মান তোমাকে বার করতে হবে। তাহলে এটা খুবই সোজা অঙ্ক, শুধু আমরা কি করব, ভালো করে বুঝবো এবং ভালো করে দেখব। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কে বলেছে যে যদি নিচের প্রদত্ত তত্ত্বের যৌগিক গড় 20.6 হয়, তবে এর মান নির্ণয় করি। তাহলে দেখো প্রথমে ওপরেই লেখা রয়েছে, দেখো চল, প্রথমে ওপরে কি লেখা রয়েছে, চল, যেটাকে xi দিয়ে চিহ্নিত করা আছে। তারপর নিচেরটা দেখো লেখা রয়েছে পরিসংখ্যা। পরিসংখ্যা, এই পরিসংখ্যাকে আবার কি দিয়ে চিহ্নিত করা রয়েছে, পরিসংখ্যা কি দিয়ে চিহ্নিত হয়, fi দিয়ে। তারপরে দেখো তারপরে কি হবে, তারপরে ঘরটা হচ্ছে সাবমেশন fi xi। তাহলে দেখো চলে যা যা লেখা ছিল সোজাসুজি আমরা লিখে দিই যে 10, তারপরে ছিল হচ্ছে 15, তারপর দেখো এ লেখা আছে এ, তারপর দেখো লেখা রয়েছে 25, তারপরে 35, পরস্পর লিখে দাও। তারপরে দেখো পরিসংখ্যায় কী কী লেখা ছিল, পরিসংখ্যায় লেখা ছিল 3, তারপর লেখা ছিল 10, তারপরে 25, তারপরে 7, তারপরে 5, এইগুলো লেখা ছিল। এইবারে হচ্ছে সাবমেশন fi xi করতে হবে, তার মানে xi এর সঙ্গে fi গুণ করতে হবে। দেখো 3 10 30, 15 10 150, 25-এর সাথে এ গুণ হয়ে যাবে, তাহলে 25a, যেহেতু চলরাশি, এটা হচ্ছে চলরাশি, ওই জন্য 25a। তারপর দেখো 7 25 175, তারপর দেখো 5 35, সে 35কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 5 5 25-এর 5 হাতে 2, 5 3 15 আর 2 17, তাহলে হয়ে যাচ্ছে কত, 175।
এবারে দেখো এই সব কটা মান যোগ করতে হবে, যেহেতু এখানে কোনো পরিসংখ্যা বলে দেয়নি তাহলে এটা সব কটাকে যোগ করতে হবে। তাহলে দেখো 10 আর 3 13, 13 আর 7 হয়ে যাচ্ছে 20, 20 আর 5 25, 25 25, এখানে দেখো 25, তাহলে 25 25 হয়ে গেল 50। তার মানে কি সাবমেশান এফ আই এর মান হয়ে গেল। এবারে সব কটাকে যোগ করব। এইবারে যোগ করার আগে দেখে নাও এখানে কিন্তু 25A এটা কিন্তু চলরাশি যুক্ত আছে, এটা তো চলরাশি যুক্ত পদ, তাহলে এটাকে আমি কি পূর্ণ সংখ্যার সাথে যোগ করতে পারবো না। তাহলে আমরা কোনটা কোনটা যোগ করব, এইটা 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 যোগ করব, ঠিক আছে। এবারে দেখো এখানে সাবমেশান এফ আই আর এক্স আই এর মান বার হবে, তাহলে যোগ করো। দেখো হচ্ছে 175 175, তাহলে 175-এর থেকে 100 নিয়ে নাও, আর এই 175 থেকে 100 নিয়ে নাও। তাহলে দেখো 100 আর 100 200, আর 75 75 হচ্ছে 150, তাহলে 200 আর 150 হচ্ছে 350, 350 350 আর এই 50 হচ্ছে 400, আর একে 500, ঠিক আছে। এখানে কত আছে 30, তাহলে হয়ে গেল কত 530, 530। এবারে দেখো এই চলরাশিযুক্ত পদটাকে কিন্তু এর সাথে পুরোপুরি এইরকমভাবে লিখে দিতে হবে। দেখো যোগ 25A, ঠিক আছে। এবার তোমাকে কী করতে হবে, ছক কমপ্লিট। এবার তোমাকে গড় নির্ণয় করতে হবে। তাহলে চলো লিখো নির্ণীয় গড়, নির্ণীয় নির্ণীয় গড়। দেখো গড় সূত্র কি, সাবমেশান এফ আই এক্স আই বাই সাবমেশান এফ আই। তাহলে দেখো সাবমেশান এফ আই এক্স আই এর মান কতবার হয়েছে, 530 যোগ 25A, আর সাবমেশান এফ আই এর মান কতবার হয়েছে 50। এইবারে দেখো এইবারে তোমাদের কোশ্চেনে বলাই ছিল, যে কোশ্চেনে কি বলা ছিল দেখো যৌগিক গড় 20.6, ঠিক আছে, এটা বলাই ছিল বলে, আর এর মান বার করতে বলেছিল, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখবো, দেখো এখানে লিখছি যে শর্তানুসারে, শর্তানুসারে শর্তানুসারে লিখে এবারে দেখো এইটা হচ্ছে যৌগিক গড়, এইটাও কিন্তু যৌগিক গড়, মানে এইটাও গড়, আর প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু গড়। তাহলে আমি এখানটায় কি লিখব, যে 20 সমান সমান চিহ্ন দিয়ে লিখব 20.6, তাহলে 20.6টা কি গড়, আর এইটাও আমরা কিন্তু গড় বার করেছি। তাহলে এইটা সমান সমান আমরা কী বলতে পারি, এইটা মানে এই গড়, এইটাও গড় এটাও গড়। তাহলে আমি এখানে লিখব যে 530 যোগ 25A বাই 50, তাহলে এটাও গড় এটাও গড়। চলো এবার এটাকে সমাধান করতে হবে, তাহলে সমাধান করে আমাকে এর মান বার করতে হবে। তাহলে দেখো কোনাকুনি গুণ করে দাও, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, আর নিচে মানে দুটো ভগ্নাংশতে এর নিচে কিছু নেই, মানে এক আছে ধরে নাও, তাহলে এইটার সাথে এইটা কোনাকুনি গুণ হবে, এটার সাথে এটা কোনাকুনি গুণ হবে, মানে এখানে নিচে এক, সেই একের সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমি এটা লিখতে পারি যে 530 যোগ 25A। এবার দেখো এই 50টা এর সাথে ভাগ আকারে আছে, তো এইটার সাথে গুণ আকারে চলে যাবে, মানে 20.6 যেরকম আছে থাকলো, এই 50টা এখানে গুণ আকারে চলে এলো, ঠিক আছে। আচ্ছা তারপরে তারপরে হচ্ছে দেখো এইবারে কি করব, এই দশমিকটা তুলব, তার মানে কি এই দশমিকটা আমি তুলব। তবে যেন 530 যোগ 25A যেরকম ছিল থাকবে। এবার 20 আমি যদি দশমিকটা এরকমভাবে তুলি, তাহলে দশমিকটা তুললে নিচে কত চলে আসবে, না নিচে চলে আসবে তোমার দশমিক তোলার জন্য একটা এক, আর দশমিকের পরে কটা ঘর আছে, একটা ঘর আছে, তাহলে একটা শূন্য। তাহলে তোমায় কী করতে হবে, উপর নিচে কাটাকুটি করো, দেখো এই শূন্য কেটে দাও, তাহলে হচ্ছে কত, এখানে কি থাকছে দেখো দশমিক উঠে গেছে, তার মানে 206, আমি লিখছি 206, তার সাথে গুণ আকারে কত রয়েছে, শুধু 5, তার মানে 206কে দিয়ে তোমাকে 5কে গুণ করতে হবে, তাহলে 206কে দিয়ে 5কে গুণ করলে হবে 5 6 30, শূন্য হাতে 3, এই দেখো 5 20, 5 20 কত 100, 100-র সাথে আমি যদি 3কে গুণ করি তাহলে কত হবে 103, তাহলে বেরোলো কত 1030। তাহলে আমি এটা লিখতে পারি যে 530 যোগ 25A ইজিক্যাল টু 1030। এইবারে দেখো পরের লাইনে কি হবে, দেখো 530টা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, ঠিক আছে, আর এই 25A এটা কিন্তু চলরাশি সংখ্যা, তাহলে এই ধ্রুবক সংখ্যাটাকে ডান দিকে নিয়ে চলে যেতে হবে। তাহলে 25A যেরকম থাকলো 530টা, আর 1030 যেরকম থাকলো
530, দেখো এখানে প্লাস 530 আছে, এই দিকে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস 530। ঠিক আছে, এইবারে দেখো, এইবারে কী হবে, দেখো 25-এ যেরকম থাকলো, এবার 1030 থেকে 530 বিয়োগ করে দাও। দেখো এখানেও লাস্টে 30 আছে, এটাও লাস্টে 30 আছে, তাহলে সহজভাবে 1000 থেকে 500কে বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে, শুধু 500। এইবারে দেখো কি করতে হবে, এর সাথে 25 গুণ আকারে আছে, এই 500-র সাথে এই দিকে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। এবার দেখো এই শূন্যটা তুমি বাদ দাও, দেখো 25 দিয়ে আমি যদি 50কে কাটাকুটি করি বা ভাগ করি তাহলে কত বেরোবে, 2। তাহলে আমি কেটে দিচ্ছি, দেখো 25 দুগুণে 50, আর এখানে যে শূন্যটা ছিল সেই শূন্যটা বসিয়ে নাও। তাহলে আমাকে এ সমান সমান কী বার করা গেল, আমি কি বার করলাম, এ সমান সমান 20। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 20। তাহলে আমরা দেখি পরের যে 4-এর দাগের অঙ্কটা, দেখি কি বলেছে। দেখো 4-এর দাগের অঙ্কে কি বলেছে, 4-এর দাগের অঙ্কে বলেছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। ঠিক আছে, এই ছকটা দেওয়া রয়েছে, পুরো সেম অঙ্ক 3-এর দাগের অঙ্কটার মতো। ঠিক আছে, তাহলে 3-এর দাগের অঙ্ক যেরকমভাবে করেছিলাম 4-এর দাগের অঙ্ক ঠিক সেরকমভাবেই হবে। তাহলে চলো 4-এর দাগের অঙ্কটা সমাধান করা যাক। তাহলে দেখো 4-এর দাগে কী বলেছিল, 4-এর দাগে তোমাকে যৌগিক গড় দেওয়া ছিল। ঠিক আছে, কোশ্চেনে তোমরা দেখো, তাহলে প্রথমে দেখো চল আছে, আমি লিখবো চল ব্র্যাকেটে xi, তারপর দেখো পরিসংখ্যা আছে, তাহলে পরিসংখ্যাটা আমরা কি লিখব, পরিসংখ্যা ব্র্যাকেটে কি fi, তারপরে সাবমেশন fi xi। তাহলে চলে কি কি ছিল, চলে যেগুলো ছিল লিখে দাও, দেখো 5, 10, 15, 20, 25, দেখো 5, 10, 15, 20, 25 এরকম ছিল। আর পরিসংখ্যাতে কি ছিল, পরিসংখ্যাতে ছিল হচ্ছে 6, পি 6, 10 আর 5। তাহলে কি করতে হবে, এইটা গুণ করে, মানে xi আর fi গুণ করে এখানে লিখতে হয়, লিখব। তাহলে 5 6 30, 10-এর সাথে পি গুণ করে দাও, 10 পি, 6 15 90, 20 10-এ 200, আর 5 25 125। fi এর মানগুলো যোগ করতে হবে, আর সাবমেশন fi xi এর মানগুলোকে যোগ করতে হবে। তাহলে 6 পিটা এখন আমি যোগ করব না, দেখো 6 6 12 আর 10, 22 আর 5 27, তাহলে লিখবো 27, আর পিটা তার সাথে যোগ আকারে লিখে দেবো। এবার দেখো এইগুলো যোগ করতে হবে, দেখো 125 আর 200 হয়ে গেল 325, 325 আর 30 হয়ে গেল 355। এবার 355 আর 90 কত, 445, আমি লিখে দেবো 445। এবার যোগ আকারে কি লিখে দেবো, 10p। ঠিক আছে, এইবারে দেখো গড় নির্ণয় করতে হবে, তাহলে নির্ণীয় গড় ওই একই সূত্র, কি সূত্র, সাবমেশন fi xi বাই সাবমেশন fi। তাহলে এবার তোমাকে কি করতে হবে, সূত্র লিখে নাও, মানে সাবমেশন fi xi এর মান কত পেয়েছি আমরা, 445 প্লাস 10p, আর fi এর মান কত পেয়েছি, 27 প্লাস p। তোমাদের বইতে দেওয়া লেখা রয়েছে যৌগিক গড় 15, তাহলে আমি শর্তানুসারে এটা লিখতে পারি, শর্তানুসারে দেখো যৌগিক গড় আমার 15, তাহলে আমি এখানে যদি 15 লিখি, এইখানে গড়ের যেটা পেয়েছি সেটা লিখতে হবে, এখানে গড় কত এইটা, আর এখানে গড় কত 15, একই জিনিস। তাহলে আমি লিখে দেবো যে 445 যোগ 10p, আর নিচে লিখবো হচ্ছে 27 যোগ পি। এবারে কোনাকুনি গুণ করতে হবে, চলো কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে হবে, দেখো 445 প্লাস 10p, এটা যেরকম আছে এখানে রেখে দাও, এখানে লিখে দাও,
লিখে এবার দেখো 15-র সাথে গুণ হয়ে যাবে কি, 15-র সাথে গুণ হয়ে যাবে 27 প্লাস পি। এখানে জায়গা নেই, ওই জন্য এখানে করছি, ঠিক আছে। দেখো এবারে কী হবে, দেখো 15-র সাথে 27কে গুণ করো, দেখো 15-র সাথে 27 গুণ করছি, 15-র সাথে 27 গুণ করছি। দেখো 5 7 35-এর 5 হাতে 3, 5 দুগুণে 10 আর 3-এ 13। আরে দেখো 27 1-কে 27 লিখে দাও। 5 এবার যোগ করে দাও, 5 7 আর 3-এ 10 শূন্য হাতে 1, 2 আর 1-এ 3 আর 1-এ 4, ঠিক আছে। তাহলে কত হলো, 450। তাহলে আমি এখানটা লিখে দাও, দেখো 445 প্লাস 10p ইজিক্যাল টু 15-র সাথে 27 গুণ করে আমরা কত পেয়েছি, 405। আবার কি 15-র সাথে পি গুণ হয়ে যাবে, তাহলে লিখে দেবো তো প্লাস 15p। এবার দেখো 445 মানে মানে ধ্রুবকগুলো এক জায়গায় রাখবো আর চলরাশিযুক্ত পদগুলোকে এক জায়গায় করব, ঠিক আছে। তাহলে দেখো 445 যেরকম ছিল থাকলো, 405 প্লাস 405 এইদিকে নিয়ে চলে আসবো সমান সমান চিহ্নের বাঁ দিকে, তাহলে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে, 400 মানে মাইনাস 405 সমান সমান দেখো 15p যেরকম ছিল থাকলো, দেখো প্লাস 10p এইদিকে চলে যাবে কি হয়ে যাবে, মাইনাস 10p। চলো এবার 445 থেকে 405 বিয়োগ করে দাও, তার মানে দুটোই 400 আছে, শুধু 45 থেকে 5 বিয়োগ করে দাও, 45 থেকে 5 বিয়োগ করলে হবে 40। আর এখানে দেখো 15 থেকে 15টা পি থেকে 10টা পি বিয়োগ করে দাও, তাহলে কত হবে, 5টা পি। এইখানে করছি। এবার দেখো 5p, এটা উল্টে লিখে দিচ্ছি, 5p ইজিক্যাল টু হচ্ছে 40, ঠিক আছে। এইবারে তোমাকে কী করতে হবে, দেখো পি এর সাথে 5টা গুণ আকারে আছে, সমান সমান চিহ্নের বাঁ দিকে আছে, এটাকে ডান দিকে নিয়ে চলে এলেই কী হয়ে যাবে, 40-এর সাথে 5টা ভাগ আকার হয়ে যাবে। দেখো 5 দিয়ে 40কে কেটে দাও, 5 আসতে 40, তাহলে পি ইজিক্যাল টু কত বেরোলো, 8। তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে 4-এর দাগের অঙ্কটা শেষ। দেখি এবার 5-এর দাগের কী বলেছে। দেখো 5-এর দাগের অঙ্কই বলেছে যে রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতকগুলি বাক্সে কতকগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। দেখো এখানে আমের সংখ্যা আছে, দেখো 50 থেকে 52, 52 থেকে 54, এবার এখানে বাক্সের সংখ্যা আছে। দেখো এতক্ষণ ধরে যেই অঙ্কগুলো তুমি করে এসছিলে সেই অঙ্কতে কিন্তু একটাও কিন্তু এরকম শ্রেণী দেওয়া ছিল না, দেওয়া ছিল কি, একটাতেও শ্রেণী দেওয়া ছিল না, কিন্তু এখানে চলে এসছে কি, শ্রেণী দেওয়া রয়েছে, ঠিক আছে। এই শ্রেণীর অঙ্ক আবার একটুখানি আলাদা ধরনের হবে। যদি প্রত্যক্ষ পদ্ধতিতে শ্রেণী চলে আসে তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে ছক কাটতে হবে কটা, 4টে। যদি নর্মাল কোনো অঙ্ক হয়, মানে প্রত্যক্ষ পদ্ধতিতে যদি কোনো শ্রেণী না থাকে তাহলে সেটার ক্ষেত্রে 3টে ঘর কাটতে হচ্ছিল, কিন্তু যখন প্রত্যক্ষ পদ্ধতিতে শ্রেণী চলে আসবে সেই শ্রেণীর জন্য কি করতে হবে, আমাকে 4টে করে ঘর কাটতে হবে, মানে 4টে ঘর কাটতে হবে। এর বলেছে আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি। আবার ব্যাকেটে দেখো লেখাও রয়েছে যে কোনো পদ্ধতিতে করলে হয়ে যাবে, যে কোনো পদ্ধতিতে। তাহলে লেখা রয়েছে যে কোনো পদ্ধতিতে, তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই করব। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে গেলে আমাদের ঘর কাটতে হবে কটা, 4টে। যেহেতু এখানে শ্রেণী আছে, শ্রেণী থাকলেই 4টে করে ঘর কাটতে হবে। দেখো 5-এর দাগের অঙ্ক করার জন্য আমরা কটা ঘর কেটে নিয়েছি, 1 2 3 4টে ঘর কেটে নিয়েছি, কারণ কি এখানে শ্রেণী আছে। তাহলে প্রথম ঘরটা কি হবে, প্রথম ঘরে হবে শ্রেণী, প্রথমে হবে কি শ্রেণী, তারপরের ঘরটা কি হবে পরিসংখ্যা, তারপরের ঘরটা হবে পরিসংখ্যা, পরিসংখ্যা FI দিয়ে চিহ্নিত হয়। আচ্ছা তারপরে কি, এখানে একটা নতুন ঘর হবে, সেই ঘরটার নাম হচ্ছে শ্রেণী মধ্যক। কি হবে, শ্রেণী মধ্যক XI দিয়ে চিহ্নিত হবে, ঠিক আছে। তারপরে কি হবে, সাবমেশান FI XI, ঠিক আছে। তাহলে শ্রেণী যেইগুলো আছে সেগুলো লিখে নাও। দেখো 50 থেকে 52 শ্রেণীগুলো লিখে নাও, 52 থেকে 54, 52 থেকে 54, 54 থেকে 56, আচ্ছা এটা 54, 54 থেকে 56,
আচ্ছা, তারপরে 56 থেকে 58, তারপর 58 থেকে 60, 58 থেকে 60, 58 থেকে 60। দেখো পরিসংখ্যা আছে 50 থেকে 52 তলায়, দেখো কি লেখা ছিল, 6, তারপরে 14, তারপরে 16, তারপরে 9, তারপরে 5। এবার শ্রেণী মধ্যক কীরকম করে বার করতে হয়? শ্রেণী মধ্যক কী করতে হয়? শ্রেণী মধ্যকের সূত্র হচ্ছে, দেখো, নিম্ন শ্রেণী, নিম্ন শ্রেণী মানে হচ্ছে নিম্ন সীমা, নিম্ন সীমার সাথে, নিম্ন সীমার সাথে যোগ করতে হবে উচ্চ সীমা বা ঊর্ধ্ব সীমা, নিম্ন সীমার সাথে যোগ করতে হবে ঊর্ধ্ব সীমা, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা কিসের সূত্র? এটা হচ্ছে শ্রেণী মধ্যকের সূত্র। শ্রেণী মধ্যক বার করতে হয় এরকমভাবে, জানোই, এটা হচ্ছে শ্রেণী মধ্যকের সূত্র। ঠিক আছে, শ্রেণী মধ্যক। তাহলে এখানে কি আছে? নিম্ন সীমা কত আছে? 50, এখানে ঊর্ধ্ব সীমা আছে 52, তাহলে 50 আর 52 হয়ে গেল কত? 102। 102কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 51। কত হবে? 51। তাহলে আমি এখানে লিখব কি? 51। তাহলে আমরা যখন শ্রেণীমধ্যক বার করব, তবে এই শ্রেণীমধ্যক মানে ফার্স্টের শ্রেণীমধ্যক, তারপর আর একটা শ্রেণীমধ্যক বার করব, তখন আমরা আর এরকম যোগ করে আর 2 দিয়ে ভাগ করব না। মানে এই শ্রেণীমধ্যকের থেকে এই শ্রেণীমধ্যকটার ডিফারেন্স কত আছে। দেখো প্রথম এবারে কি করব? 52 আর 54, 52 আর 54 হয়ে গেল, 54 হয়ে গেল 106। তাহলে 106কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 106কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? তাহলে 106কে 2 দিয়ে ভাগ করলে হবে 53। তাহলে কি কত লিখবো এখানে? 53। দেখো 51 থেকে 53 কত ডিফারেন্স? 2। কত ডিফারেন্স? 51 থেকে 53 2 ডিফারেন্স। তাহলে আমি কি করব? দেখো 53 আর 2-এ 55, 55 আর 2-এ 57, 57 আর 2-এ 59। ঠিক আছে, কীরকম করে হচ্ছে দেখো, এইটা দেখো, দেখো প্রথম 54 আর 56 কত? 110। তাহলে 110কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত? 55। তাহলে এখানে 55 বার হলো। তাহলে আমরা এর ডিফারেন্স করে লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, মানে এখান থেকে এইটার ডিফারেন্স কত, ফার্স্টের থেকে লাস্টের ডিফারেন্স কত, সেই ডিফারেন্স হিসাব করে আমরা কি করবো? দেখো 51 2-এ 53, 53 2-এ 55, 55 2-এ 57, 57 2-এ 59, এরকম লিখে দিলেই হয়ে যাবে। এবারে কি করতে হয় না, এফ আইয়ের সাথে এক্স আইয়ের মান গুণ করে দিতে হয়। তাহলে এফ আইয়ের সাথে এক্স আইয়ের মান গুণ করে দাও। তাহলে এফ আই 6 আছে, 51 আছে, গুণ করে দাও। দেখো 6 1-কে 6, 5 6 30, 306। এবার দেখো 53-র সাথে গুণ করব কত? 14। 53-র সাথে গুণ করব 14। দেখো 3 4-এ 12, 2 হাতে 1, 4 5-এ 20 আর 1-এ 21, 212 হলো। 53 1-কে 53, মানে 3 1-কে 3, 5 1-কে 5। এবারে কত বেরোচ্ছে? 2, 3 আর 1-এ 4, আর 5 আর 2-এ 7, 742। তাহলে আমি লিখবো 742। তারপরে দেখো 55-র সাথে কত গুণ হবে? 55-র সাথে গুণ হবে 16। তাহলে দেখো 5 6 30-এর 0 হাতে 3, 5 6 30 আর 3-এ 33। আচ্ছা 55 1-কে 55, তাহলে বেরোচ্ছে কত? দেখো 0, 5 আর 3-এ 8, 5 আর 3-এ 8, তাহলে হয়ে গেল কত? 880। এবার দেখো 57-র সাথে 9 গুণ হবে। দেখো 7 9 63, 3 হাতে 6, 5 9 45 আর 6-এ 51, 51। এবার দেখো 5 9 45-এর 5 হাতে 4, 5 5-এ 25 আর 4-এ 29। এবারে কি করতে হবে? এবার দেখো এবারে কি করতে হয়, যে এফ আইয়ের মানগুলো যোগ হয়, আর লাস্টে যেই ঘরটা থাকে সেই ঘরের মানগুলো যোগ হয়। মানে এফ আইটা যোগ হয় আর লাস্টে যেই ঘরটা থাকে সেই ঘরের মানগুলো যোগ হয়। তাহলে দেখো এখানে পরিসংখ্যা দেখো তোমাকে বলে দিয়েছিল প্রশ্নতে, দেখো 50টি বাক্সে। ঠিক আছে, তাহলে এর পরিসংখ্যা কি? 50 হবে। তাহলে আমি লিখবো সাবমেশান এফ আই সমান সমান কত? 50। আর কি এখানে কি লিখবো? যোগ করে লিখবো। দেখো 6 আর 2-এ 8, আর 3-এ 11, আর 5 হচ্ছে 16, 16 6 হাতে 1। আচ্ছা 4 8 আর 4-এ 12, 12 একে 13, 13 আর 19 হয়ে গেল 22, 22 আর 1-এ 23, 23-এ 3 হাতে 2, 7 আর 3-এ 10, 10 আর 1-এ 18, 18 আর 5-এ 23, 23 আর 2-এ হচ্ছে 25, আর 2-এ 27। তাহলে কত বেরোচ্ছে? 2736। এটা কিসের মান বেরোলো? না সাবমেশান এফ আই এক্স আই। তাহলে দেখে এবারে গড় নির্ণয় করতে হবে। তাহলে লিখতে হবে কি? নির্ণীয় গড়, নির্ণীয়
গড় গড় নির্ণয় করো। গড় নির্ণয় সূত্র হচ্ছে ওই একই, সাবমেশন এফ আই এক্স আই বাই সাবমেশন এফ আই। তাহলে এখানে সাবমেশন এফ আই এক্স আই এর মান কত বার হয়েছে? 2736। আর সাবমেশন এফ আই এর মান কত বার হয়েছে? 50। তাহলে 50 দিয়ে 2736কে ভাগ করে দাও। তাহলে দেখো 50, 5 50, তার মানে দেখো 5 5-এ 25, তাহলে 5 50 হয়ে গেল কত? 250। ঠিক আছে, বিয়োগ করে দাও। 3, 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2। এবার দেখো এখানে 6 নামাতে হবে, যেহেতু 50 আর 23 ভাগ করা অসম্ভব, তাহলে 6 নামিয়ে নাও। নামিয়ে নিয়ে এবারে দেখো 5 4-এ 20, 5 4-এ 20, তার মানে কি 200। 5 4-এ 20 মানে 200। আচ্ছা, তারপরে কি? 6 নামাও, 3 নামাও। এবারে দেখো 50 দিয়ে 36কে ভাগ করা অসম্ভব, তাহলে কি করতে হবে? একটা শূন্য নিতে হবে, নিয়ে একটা দশমিক নিতে হবে। ঠিক আছে, এবার দেখো 5 7-এ 35, 5 7-এ হচ্ছে 35, তাহলে কি 350। এবার দেখো নামছে কত? শূন্য। 6 থেকে 1 বাদ দিলে 6 থেকে 5 বাদ দিলে হচ্ছে 1। এবার কি করতে হবে? দেখো এই দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নিতে হবে, তাহলে এখানটায় কত হলো? 100। এবার দেখো 50 দুগুণে কত হচ্ছে? এখানে 100। এবার দেখো 50 দুগুণে 100, তাহলে এই হয়ে গেল। তাহলে কত উত্তর বার হলো? কত উত্তর বার হলো? উত্তর বার হলো 54.72। তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে এই হয়ে গেল 5-এর দাগের অঙ্কটা শেষ। চলো এবার আমরা চলে যাই 6-এর দাগের অঙ্কে। দেখো 6-এর দাগের অঙ্কে বলেছে যে মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো, ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি। বলেছে যে কোনো পদ্ধতিতে। তাহলে দেখো ওপরের মতোই, যেরকম দেখো 50 থেকে 52, 52 আবার এই ঘরে রিপিট করেছে 52 থেকে 54, ওরকম দেখো 10 থেকে 20, 20 আবার এই ঘরে রিপিট করেছে 20 থেকে 30, এরকম করে শ্রেণী দেওয়া আছে। আর তলায় রোগীর সংখ্যা দেওয়া রয়েছে, যেটা হচ্ছে পরিসংখ্যা। তো এইখানে কি করতে হবে? এইখানে যে কোনো পদ্ধতিতে বলেছে তা গড় নির্ণয় করতে, তাহলে আমরা কি করব? এইখানে হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করে দেবো। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে সেই একইভাবে এখানে শ্রেণী আছে, তাহলে কটা ঘর করতে হবে? 4টে ঘর এঁকে নিতে হবে। তাহলে চলো অঙ্কটা দেখি। তাহলে দেখো এখানে কি হবে? 6 দাগের অঙ্ক প্রথমে হবে শ্রেণী। প্রথমে কি হবে? শ্রেণী। আমি শ্রেণী লিখলাম। এখানে হবে রোগীর সংখ্যা বা পরিসংখ্যাও তুমি লিখতে পারো। আমি লিখছি রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা, যেটা কি দিয়ে চিহ্নিত হবে? এফ আই দিয়ে। ঠিক আছে, তারপরে কি? তারপর হচ্ছে শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক এক্স আই দিয়ে চিহ্নিত হয়। তারপরে কি? সাবমেশন এফ আই এক্স আই। এবার শ্রেণী যেইগুলো আছে সেগুলো লিখে ফেলো। দেখো শ্রেণী হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 20 থেকে 30, তারপর 30 থেকে 40, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। তাহলে রোগীর সংখ্যা এখানে কত দেওয়া আছে দেখো। প্রথমে আছে দেখো 12, তারপরে 8, তারপরে 22, 20, 18, 20। এবার দেখো শ্রেণীমধ্যক বার করব। তাহলে শ্রেণীমধ্যক সূত্র কি? শ্রেণীমধ্যক বার করার 10 আর 20 মানে নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে কি করব? যোগ করব এবং তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 10 আর 20 হচ্ছে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 15। আবার দেখো 30 আর 20 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25। তাহলে 15 থেকে 25-এর ডিফারেন্স কত? 10। তাহলে এখানেও 10 10 10 10 করে বাড়িয়ে বাড়িয়ে লিখে দেবো। দেখো 15 আর 10 25, আর 10 35, আর 10 45, আর 10 55, আর 10 65। ঠিক আছে, দেখো 50 আর 60 কত হয়? 110, 110কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে উত্তর কত বেরোবে? 55, 55 দুগুণে 110। এবার কি করতে হয়? এফ আই এর সাথে এক্স আই এর মান গুণ হবে।
তাহলে 15-র সাথে 12 গুণ করো প্রথমে, 15-র সাথে 12 গুণ করো, 15-র সাথে 12 গুণ করলে কত হবে? 5 দুগুণে 10, হাতে 1, 2 একে 2 আর একে 3, মানে 15 দুগুণে 30। এবার দেখো 15 একে 15 লিখে দাও, কত হলো তাহলে? 0, 5 আর 3 8, আর এই হয়ে গেলে 180। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো? 180। 25, 8 25 200। আচ্ছা, 35কে দিয়ে 22কে গুণ করতে হবে, 35কে দিয়ে 22কে গুণ। দেখো 35 দুগুণে আমি লিখতে পারি 70, আবার 35 দুগুণে লিখতে পারি আমরা 70। ঠিক আছে, 35 দুগুণে 70, 35 দুগুণে 70, তাহলে 0, 7, আর এখানে বেরিয়ে গেল 770। তাহলে আমি লিখতে পারি এখানে 770। এবারে দেখো 45 দুগুণে আমি লিখতে পারি তো 90, যেহেতু 0 একটা আছে তাহলে 0 বসিয়ে দাও, তাহলে হয়ে গেল 900। এবার দেখো 55 দিয়ে তোমাকে কি করতে হবে? 55 দিয়ে 18কে গুণ করতে হবে, তাহলে করো। 5 আসছে 40, 0 হাতে 4, 5 আসছে 40 আর 4 44 হয়ে গেল। এবার দেখো 55 একে 55, মানে এই 55 একে 55, তাহলে দেখো 0, 5 আর 4 9, 5 আর 4 9, তাহলে কত হয়ে গেল? 990। এবারে দেখো 65 দুগুণে 130, 65 দুগুণে 130, তাহলে আমি লিখবো 130। যেহেতু একটা 0 আছে তাহলে আমি 0 বসিয়ে দেবো। এবার কি করতে হয়? এফ আয়ের মান, মানে সাবমেশান এফ আয়ের মান যোগ করে নিচে লিখতে হয় সব কটাকে যোগ করে, আর একদম লাস্টে যেই ঘরটা থাকে তার মানগুলো যোগ করে নিচে লিখতে হয়। তার মানে এখানে সাবমেশান এফ আই এক্স আয়ের মান যোগ করে লিখব। তাহলে এই রোগীর সংখ্যা দেখো, টোটাল তোমাদের প্রশ্নই দেওয়াই ছিল, টোটাল দেওয়া ছিল 100, তাহলে আমি লিখবো 100। এবারে এখানে সব কটাকে যোগ করে দেখো, 0 0 0 যোগ করে দাও, পুরো 0 হয়ে গেল। আচ্ছা, এই দেখবে 8 আর 7 হচ্ছে 15, 15 আর 9 হচ্ছে 24, তাহলে 24-এ 4, হাতে 2। আচ্ছা, 2 আর 1-এ 3, 7 আর 3-এ 10, 10 আর 9 19, 19 আর 9 28, 28 আর 3-এ 31, 31 আর 2-এ 33, হাতে 2 ছিল 33, 33-এ 3, হাতে কি রয়েছে? 3, সেই 3টা কার সাথে যোগ হয়ে যাবে? এই 1-এর সাথে, তাহলে হয়ে গেল 1, 3 আর 1-এ 4, তাহলে কত হলো? 4340। তাহলে গড় বার করবো, নির্ণীয় গড়, নির্ণীয় গড়, নির্ণীয় গড়, গড় বার করো। গড় বার করার সূত্র হচ্ছে সাবমেশান এফ আই এক্স আই বাই সাবমেশান এফ আই। তাহলে সাবমেশান এফ আই এক্স আই এর মান কত বার হচ্ছে? 4340, আর সাবমেশান এফ আই এর মান কত বার হচ্ছে? 100। এবার দেখো ওপর নিচে একটা শূন্য করে কেটে দাও। এখানে রয়েছে কি? হরে কত রয়েছে? 10। আমি কি করব? এই একটা ঘরের আগে, লাস্ট থেকে একটা ঘর আগে দশমিক বসিয়ে দেবো। ঠিক আছে, দশমিক বসিয়ে দেবো, তাহলে কত হলো? 43.4। তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে হয়ে গেল 6-এর দাগের অঙ্কটা শেষ। এইবারে দেখি 7-এর দাগের অঙ্কতে কি বলেছে। দেখো 7-এর দাগের অঙ্কই বলেছিল যে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। এখানে শুধু শ্রেণী সীমানা দেওয়া রয়েছে এবং পরিসংখ্যাগুলো দেওয়া রয়েছে, নিচেরটায়ও ঠিক তাই একই রকমভাবে দেওয়া রয়েছে। শ্রেণীগুলো দেখো 0 থেকে 10, 10 থেকে 20, তার মানে এই ঘরগুলো আবার পরের ঘরেতে রিপিট হয়েছে। আর নিচে দেখো, নিচে এরকম 10 থেকে 20, আবার দেখো 20 থেকে 30, আবার 30 থেকে 40, এরকম করে করে দেওয়া রয়েছে মানগুলো। তোমাকে এখান থেকে তোমাকে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। একই একই অঙ্ক, একই অঙ্ক আছে, তার মানে 5, 6, 7-এর অঙ্কগুলো একই রকম অঙ্ক। তাহলে দেখো 7-এর দাগের অঙ্কে দেখো প্রথমে কি হবে? শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা বা শ্রেণী লিখতে পারো, শ্রেণী। তারপরে কি হবে? তারপর হবে পরিসংখ্যা, যেটা এফ আই। তারপরে কি হবে? শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, যেটা হবে এক্স আই। আর তারপরে সাবমেশান এফ আই এক্স আই। তাহলে শ্রেণীগুলো যেইগুলো লেখা আছে সেই শ্রেণীগুলো আগে লিখে দাও। দেখো 0 থেকে 10, 10 থেকে 20, তারপরে 20 থেকে 30, তারপর 30 থেকে 40, তারপরে 40 থেকে 50, এই লেখা আছে। পরিসংখ্যাগুলো কী কী লেখা আছে দেখো? 4, 6, 10,
ছয়, চার। এবার কী করতে হবে, শ্রেণীমধ্যক। শ্রেণীমধ্যক দেখো 10 আছে, 0 আর 10কে যোগ করলে 10ই হয়, সেই 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5। এবার দেখো 10 আর 20, 10 আর 20 যোগ করলে কত হয়, 30। 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 15। তাহলে 5 থেকে 15 ডিফারেন্স কত, 10 ডিফারেন্স। 5 থেকে 15 ঘরে যেতে গেলে কত ঘর যেতে হবে, 10 ঘর যেতে হবে। তাহলে 5 আর 10-এ 15, আর 10-এ 25, আর 10-এ 35, আর 10-এ 45। এই হয়ে গেল। এটার সাথে এটা গুণ করে দাও, এফ আই এক্স আইয়ের সাথে গুণ করে দাও। তাহলে এফ আইয়ের মান 4 আর এটা 5, তাহলে 4 5-এ 20, 6 15 90। আচ্ছা 25 10-এ 250। আচ্ছা 35 6, তাহলে 35কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 5 6 30-এর 0, হাতে 3, 3 6 18, আর 3 21, তাহলে হয়ে গেল 210। তাহলে আমি লিখে দেবো 210। এবার দেখো 4 45। আচ্ছা দেখো 4 45, আমি জানি 4 45 হচ্ছে 45 দুগুণে 90 যদি হয়, তাহলে 4 45 কত হবে, 180। তাহলে আমি লিখে দেখো 4 5-এ 20, 0 হাতে 2, 4 4-এ 16, আর 2-এ 18, তাহলে কত হলো, 180। এবারে কিসের মান বার করতে হবে, এফ আই, সাবমেশন এফ আই ইজিক্যাল টু কত হচ্ছে, দেখো 6 আর 4-এ 10, 10 10-এ 20, আবার দেখো 6 আর 4-এ 10, তাহলে 20 আর 10-এ 30। এইবারে কী করতে হবে, দেখো সাবমেশন এফ আই এক্স আইয়ের মানগুলো সব কটাকে যোগ করতে হবে। দেখো 0 বসে গেল, এটা কি হচ্ছে, সাবমেশন এফ আই এক্স আই। তাহলে এই 0। এবার দেখো 9 2 11, আর 5 16, আর 1 17, আর 8 25, 25-এর 5, হাতে 2, 2 2 4, আর 5, আর 2 7, তাহলে হয়ে গেল 750। এবার দেখো গড় নির্ণয় করব। তাহলে নির্ণয় গড়, নির্ণয় গড়, নির্ণয় গড়। এবার গড় সাবমেশন এফ আই এক্স আই বাই সাবমেশন এফ আই। সাবমেশন এফ আই এক্স আইয়ের মান কত বার হয়েছে, 750, আমি লিখবো 750। সাবমেশন এফ আইয়ের মান কত বার হয়েছে, 30। এবার তাহলে সিম্পলি 30 দিয়ে 750-কে তুমি ভাগ করে দাও। দেখো 30 দুগুণে কত হচ্ছে, 60, 30 দুগুণে 60। এবার দেখো 5 নেমে গেল, আর 7 থেকে 6 বিয়োগ করলে হবে 1। এবার দেখো এই শূন্যটা, যেহেতু 30 দিয়ে 15কে ভাগ করা যাবে না, তাহলে এই শূন্যটা এখানে নিচে নামিয়ে নিতে হবে। এবার দেখো 3 5-এ 15 হয়, লিখবো 3 5-এ 15, তাহলে একটা শূন্য বসিয়ে দিই, যেহেতু এখানে 30 আছে, তাহলে 30 5-এ 150। তাহলে হয়ে গেল উত্তর, কত উত্তর হলো, যে 25। তাহলে এই হয়ে গেল 7-এর দাগের 1-এরটা শেষ। এবার দেখি 7-এর দাগের 2-এরটা। তাহলে দেখো 7-এর দাগের 2-এ কী বলেছে, ওই একই, শ্রেণী সীমানা ওপরে দেওয়া রয়েছে আর পরিসংখ্যা নিচে দেওয়া রয়েছে, এটাও সেই প্রত্যক্ষ পদ্ধতিতে গড় করতে হবে। তাহলে 7-এর দাগের জন্য সেই 4টে ঘর লাগবে। তাহলে দেখো 7-এর দাগের 2-এর যে শ্রেণীগুলো আছে সেইগুলো আগে টুকে নিই। দেখো শ্রেণী, শ্রেণী, তারপরে দেখো এখানে লেখা রয়েছে পরিসংখ্যা, পরিসংখ্যা। পরিসংখ্যা কী দিয়ে চিহ্নিত করা হয়, পরিসংখ্যা চিহ্নিত করা হয় এফ আই দিয়ে। আবার আবার এখানে কি হবে, শ্রেণী মধ্যক, মানে শ্রেণী মধ্যক যেটা চিহ্নিত করা হয় এক্স আই দিয়ে। আবার লাস্টের ঘরে যেরকম সাবমেশন এফ আই এক্স আই। তাহলে শ্রেণীর মানগুলো লিখে নাও, শ্রেণী সীমানা মানগুলো দেখো 10 থেকে 20, 20 থেকে 30, এই করে 70 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। তাহলে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, ঠিক আছে। তারপর দেখো পরিসংখ্যার মানগুলো পরস্পর আমরা বসিয়ে ফেলবো। তো দেখো 10, তারপর দেখো 16, ঠিক আছে, তারপরে 20, 30, 20, 30, তারপর কি 13, 11। শ্রেণীমধ্যক দেখো 10 আর 20 হয়ে গেল 30, 30-কে 2 দিয়ে ভাগ করলে হবে 15, 20 আর 30 50, যাকে 2 দিয়ে আবার ভাগ করলে হবে কি 25, তাহলে হয়ে গেল 15 আর 10 25, আর 10 হয়ে যাবে 35, 35 আর 10 45, 45 আর 10 55, 55 আর 10 65, ঠিক আছে। এবারে কি হবে,
এবার দেখো এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করো, মানে এফ আইয়ের মানের সাথে এক্স আইয়ের মান গুণ হবে। তাহলে 15 আর 10 হয়ে যাবে 150। 25-এর সাথে 16 গুণ করো, 25-এর সাথে 16 গুণ করলে হবে 5 6 30 শূন্য, হাতে 3, 6 দুগুণে 12 আর 3-এ 15, আর 5 একে 5, 2 একে 2, শূন্য যোগ করে দাও, শূন্য, 5 5 10 শূন্য, হাতে 1, 2 আর 1-এ 3 আর 1-এ 4, তাহলে হয়ে গেল কত 400। আর 35, দেখো 35 দুকোণে আমি লিখতে পারি তো 70, যেহেতু এখানে একটা শূন্য ছিল তাহলে আমি এখানে শূন্য বসিয়ে দিব। আচ্ছা এবারে 45 থেকে 45 আর 30 গুণ করব। আচ্ছা 35 সাথে 3 গুণ করলেই তো হয়ে যায়। আচ্ছা তাও দেখো, শূন্য শূন্য, দেখো 3 5-এ 15-র 5, হাতে 1, 3 4-এ 12 আর 1-এ 13, তাহলে হচ্ছে কত 0 5 3 1, তাহলে কত হলো 1350, 1350। এবার দেখো 55-র সাথে এবারে 13 গুণ হবে, 3 5-এ 15-র 5, হাতে 1, 3 5-এ 15 1-এ 16, 55 একে 55 বসিয়ে দাও, 5 একে 5, 5 একে 5। এবার দেখো 5 5 আর 6 11 আর 1, হাতে 1, তাহলে 5 আর 1-এ 6 আর 1-এ 7, তাহলে কত লিখবো 715। এবার দেখো 65-র সাথে 11 গুণ হবে, 65-র সাথে 11 গুণ হবে, তাহলে 5 একে 5, 6 একে 6, আবার 5 একে 5, 6 একে 6, তাহলে লিখবো 5 5 আর 6 11 1, হাতে 1, 6 আর 1-এ 7, তাহলে কত হলো 715। এইবার ওই একইভাবে সাবমেশান এফ আই এক্স আইয়ের মানগুলো যোগ হবে। এখানে কত হচ্ছে দেখো, 6 আর 3-এ 9 আর 1-এ 10, 10-এর শূন্য, হাতে 1, 1 আর 1-এ 2, 2 2-এ 4 আর 3-এ 7, আর 2-এ 9 আর 1-এ 10, ঠিক আছে 100 হলো। এবার এখানে কিসের মান বার হবে, আবার লাস্টের মানটা বার করতে হয়, লাস্টের ঘরের মান। তাহলে সাবমেশান এফ আই এক্স আই সমান সমান, দেখো 5 5-এ 10-এর শূন্য, হাতে 1, 5 আর 5-এ 10 আর 1-এ 11, আর 1-এ 12 আর 1-এ 13, 13 3, হাতে 1, আচ্ছা 4 আর 1-এ 5, 7 আর 5-এ 12, 12 আর 3-এ 15, 15 আর 7-এ হয়ে গেল 22, আর 7-এ 29, 29 আর 1-এ 30, 30-এ শূন্য, হাতে 3। এবার দেখো এই দেখো 3 আর 1-এ 4, তাহলে আমি লিখব 4, তাহলে 4030 বার হলো। তাহলে গড় বার হবে, তো নির্ণীয় গড়, নির্ণীয় গড়, তার মানে ওই একই সূত্র, সাবমেশান এফ আই এক্স আই বাই সাবমেশান এফ আই। সাবমেশান এফ আই এক্স আইয়ের মান যেটা আছে 4030 বসিয়ে দাও, আর নিচে সাবমেশান এফ আইয়ের মান কত 100, এইদিকে করছি। এইবারে দেখো এখানে কটা শূন্য আছে, একের পিছনে দুটো শূন্য আছে, তাহলে আমি ওপরে দুটো ঘর আগে দশমিক বসিয়ে দেবো, তার মানে 40.3, তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল 7-এর দাগের 2-এর অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে 8-এর দাগের যে অঙ্কটা বলেছে, দেখো 8-এর দাগেরটা কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। দেখো এতক্ষণ আমরা কি অঙ্ক করছিলাম, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করছিলাম, এবার কিন্তু কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে এই 8-এর দাগের অঙ্কটা তোমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 8-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবারে 8-এর দাগের অঙ্কটা ছিল কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। আচ্ছা এবারে 2-এর দাগের অঙ্কটা দেখো, 2-এর দাগের অঙ্কতে কি বলেছিল, দেখো 2-এর দাগের অঙ্কও বলেছিল যে কল্পিত গড় পদ্ধতিতে করো। তাহলে 8-এর দাগের অঙ্কটা করার আগে আমাদের কি করতে হবে, 2-এর দাগের অঙ্কটা আগে করে আসতে হবে। আমার 2-এর দাগের অঙ্কটা বাকি ছিল, তাহলে এই 2-এর দাগের অঙ্কটা আগে সমাধান করব, তারপরে আমরা যাব 8-এর দাগের অঙ্কতে। 2-এর দাগের অঙ্করাও কল্পিত গড়, এখানে কল্পিত গড় বুঝতে পেরে গেলে এইখানেও কল্পিত গড় পদ্ধতিতে আমরা অঙ্ক সহজভাবে করতে পারবো। তাহলে আগে আমাদের জানতে হবে 2-এর দাগের অঙ্কটা কীরকমভাবে হচ্ছে। তাহলে চলো দেখে আসি 2-এর দাগের অঙ্কটা কীরকমভাবে হচ্ছে। দেখো প্রথম হচ্ছে এখানে কল্পিত গড় পদ্ধতি, তো তাহলে কল্পিত গড় পদ্ধতিতে যেরকম প্রত্যক্ষ পদ্ধতিতে কটা ঘর হচ্ছিল, প্রত্যক্ষ পদ্ধতিতে 3টে ঘর কাটতে হচ্ছিল আমাকে,
যখন শ্রেণী আসছিল, প্রত্যক্ষ পদ্ধতিতে যখন শ্রেণী আসছিল, এই দেখো এখানে এই যে শ্রেণী আসছিল, তখন কিন্তু একটা ঘর বেশি কাটতে হচ্ছিল। এবার এখানে দুইয়ের দাগে যে কল্পিত গড় পদ্ধতিতে করতে বলেছে, তো তাহলে কল্পিত গড় পদ্ধতিতে নর্মাল ঘর হবে চারটে। কটা ঘর হবে? চারটে ঘর কাটতে হবে। এবারে কল্পিত গড়ের 8-এর দাগের অঙ্কতে দেখো, কল্পিত গড়ের শ্রেণী চলে এসছে, তাহলে শ্রেণীর জন্য কি আরও একটা ঘর বেশি আঁকতে হবে। তাহলে কল্পিত ঘরে নর্মাল যখন অঙ্ক হবে, কোনো শ্রেণী থাকবে না, তখন কিন্তু চারটে ঘর কাটতে হবে। আর যখন শ্রেণী চলে আসবে তখন কিন্তু পাঁচটা ঘর কাটতে হবে। তাহলে চলো দুইয়ের দাগের অঙ্কটা কেমন হবে দেখি। তাহলে দেখো, দুইয়ের দাগের অঙ্কে যে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলেছিল, সেটা আমরা করব। দেখো কটা ঘর কেটে নিয়েছি? চারটে। এখানে কোনো কিন্তু শ্রেণী ছিল না, তোমরা কোশ্চেনে দেখতে পাবে যে এখানে কোনো শ্রেণী ছিল না, কিন্তু কিন্তু কল্পিত গড়ে চারটে ঘর কাটতে হয় নর্মালে। তাহলে এখানে দেখো, প্রথম হচ্ছে কি লেখা আছে? সদস্য সংখ্যা। কি লেখা আছে? সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা কি দিয়ে চিহ্নিত করতে হয়? এক্স আই দিয়ে চিহ্নিত করবে, ঠিক আছে? তারপরে কেন এক্স আই দিয়ে চিহ্নিত করলাম? কারণ কি, ওটা ওপরে আছে। নিচে দেখো পরিবারের সংখ্যা আছে, নিচে কি দেখো? পরিবারের সংখ্যা আছে, পরিবারের সংখ্যা, বা তুমি পরিসংখ্যাও লিখতে পারো। পরিবারের সংখ্যা, যেটা তুমি চিহ্নিত করবে কি দিয়ে? না, এফ আই দিয়ে। আচ্ছা দেখো, এখানে এফ আই লিখে দিই, এফ আই দিয়ে চিহ্নিত হচ্ছে, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো, এফ আই দিয়ে। এইবারে একটা ঘর যে বেশি হয়েছিল সেটা হচ্ছে এইটাই, যে ডি আই ইজিক্যাল টু এক্স আই মাইনাস এ, ঠিক আছে? এটা হচ্ছে আলাদা একটা বেশি যে ঘরটা কাটা হয়েছিল, সেই ঘরটা এইটাই হবে, যে di=xi-a। আর এখানে কি হবে? যে সাবমেশন এফ আই ডিআই। এবারে ডিআইটা কি? দেখো ডিআই এর মান কীরকম করে বেরোবে? যে এক্স আইয়ের মান আছে না, যে এক্স আইয়ের মান আছে তার থেকে এটাকে বিয়োগ করতে হবে। এটা কি জিনিস? দেখো এটা কোনটা একটু দেখে নিই। আগে দেখে নাও যে সদস্য সংখ্যা যেইগুলো আছে সেইগুলো আগে লিখি। দেখো সদস্য সংখ্যা ছিল 2 3 4 5 6 7। দেখো সদস্য সংখ্যা কী ছিল? 2 3 4 5 6 7। তারপর দেখো পরিবারের সংখ্যা যেগুলো ছিল সেগুলো আমরা লিখবো। যে পরিবারের সংখ্যা কত ছিল? দেখো 6 8, তারপরে ছিল 14, তারপরে ছিল 15, তারপরে 4, তারপরে 3। দেখো এটা কোথা থেকে পাবো? না, এক্স আয়ের যেই মানগুলো আছে, দেখো এখানে এক্স আই কোনটা? এইটা। এক্স আয়ের যে মানগুলো লেখা রয়েছে, দেখো 2 3 4 এ করে কটা সংখ্যা লেখা রয়েছে? দেখো এখানে 6টা সংখ্যা লেখা আছে, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা লেখা আছে। এই 6টা সংখ্যার মাঝখানের সংখ্যাটা হবে এ। এই 6টা সংখ্যার মাঝখানের সংখ্যা দেখো, এই 6টা সংখ্যার মাঝখানে কে কে আছে? 4 আর 5। এই 4 আর 5-এর মধ্যে এবারে এ কোনটা হবে? যদি এখানে 5টা থাকতো বা 7টা থাকতো বা 9টা থাকতো, তাহলে আমরা কি করতাম? মাঝখানের সংখ্যা খুঁজে নিতাম। কিন্তু এখানে মাঝখানের সংখ্যা খোঁজা কঠিন। তাহলে দেখো এখানে জোড়া আছে, যে এক জোড়া সংখ্যা আছে 4 আর 5। তাহলে যখন এরকম জোড়া সংখ্যা থাকবে তখন কিন্তু আমরা ওপরের সংখ্যাটা সবসময় এ নেব। কোনটা? এইটা, তার মানে এ। আমি এটা বোঝানোর জন্য লিখলাম, তোমরা পরীক্ষার খাতায় লিখবে না। তাহলে এইটা সমান সমান আমি এ ধরছি, মানে এইটা হচ্ছে এ। এবারে এই এটা কি করতে হবে? দেখো এক্স আই মাইনাস এ, তার মানে প্রত্যেকটা এক্স আই এর মান থেকে, মানে এক্স আই এর মান প্রথমে কেন 2, তারপরে কত আছে 3 4 5 6 7, এই প্রত্যেকটা থেকে কিন্তু 4 বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? 4 বিয়োগ করতে হবে। দেখো তাহলে 2 থেকে আমরা 4 বিয়োগ করব। তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে কি হবে? 2 থেকে তো 4 বিয়োগ করা যাবে না, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসে, তাহলে -2। এটা কত বেরোলো? -2। তাহলে আমি ডিআই এর জায়গায় কত লিখবো? -2। এবার দেখো 3 থেকে 4 বিয়োগ করব, তাহলে একই রূপ এরকমভাবে হবে যে 4 থেকে 3 বিয়োগ করলে 1, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে দেবো মাইনাস, তাহলে এখানে দেবো কি? -1, ঠিক আছে? এবার 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 0, তাহলে আমি লিখবো 0।
এইবারে দেখো এই যে শূন্যটা বার হলো না, এই শূন্যটা এবারে প্রত্যেকটা ঘরে মানে এ সোজাসুজিও শূন্যই বার হবে। এবার এই শূন্যর পরে আমরা কি করব, দেখো শূন্যর উপরে কি ছিল -1, তাহলে এখানে আমি লিখব +1। এবার দেখো -2 ছিল উপরে, তাহলে আমি এখানে লিখব +2। সেই দেখো তুমি 5 থেকে 4 বিয়োগ করো 1, আবার দেখো 6 থেকে 2 বিয়োগ করলে মানে 6 থেকে যদি ফের 4 বিয়োগ করো তাহলে সেই 2, তাহলে এবারে 7 থেকে 4 বিয়োগ করতে হবে 3। এবারে কী করতে হবে এখানে দেখো সাবমেশান এফআই ডিআই, তার মানে এফআই এর মানের সঙ্গে ডিআই এর মান, এই যে ডিআই এর মানগুলো যেগুলো বেরোলো সেইগুলোকে এফআই এর মানের সঙ্গে গুণ করে এখানে লিখতে হবে। তাহলে দেখো -2 কী বললাম, যে এফ আইয়ের সঙ্গে ডিআই এর মানগুলো গুণ হবে, তার মানে এইটার সাথে এইটা গুণ হবে, এইটার সাথে এইটা গুণ হবে, এইটার সাথে এটা গুণ হবে, প্রত্যেকটা গুণ হয়ে তার পাশে বসবে। তাহলে দেখো 6×2=12, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে লিখবো মাইনাস, কেন প্লাসে মাইনাসে মাইনাস, -12। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 8×8, 14-র সাথে 0 গুণ করলে সেই 0ই হয়, কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে সেই 0ই হয়। তাহলে 15×15, 15-র সাথে 1 গুণ করলে 15×15, 4×8, 3×3=9। একই রূপভাবে আমরা কি করব, প্রত্যেকটা অঙ্কে আমরা কি করেছি এফআই এর মানগুলোকে যোগ করেছি, আর সবসময় বলেছি কি লাস্টের যে ঘরটা থাকবে তার মানগুলো কিন্তু যোগ করতে হবে। তাহলে এখানেও সেই একইভাবে হবে, দেখো সাবমেশান এফআই এর মান যোগ হবে আর সাবমেশান এফআই ডিআই এর মানগুলো যোগ হবে। তাহলে দেখো এখানে মানগুলো যোগ করো। দেখো এখানে যোগ করার দরকার নেই, এখানে 2-এর দাগে তোমরা প্রশ্নতে দেখো লেখাই রয়েছে যে 50টি পরিবারের সদস্য সংখ্যা, তাহলে আমি এখানে 50 লিখে দিচ্ছি। এখানে পরিসংখ্যা তোমাকে লেখাই ছিল যে 50। এবারে এখানে তোমাকে যোগ করতে হবে, কীরকমভাবে যোগ করতে হবে, দেখো এখানটায় কিন্তু মাইনাস আকারে আছে আর নিচেরগুলো কিন্তু প্লাস আকারে আছে, তাহলে এখানে মাইনাসগুলো আগে যোগ করি, তারপর তারপর এই টোটালটা থেকে মানে আমি এইগুলো যোগ করব, এইগুলো যোগ করব, তার মানে এই টোটালটা থেকে এইটা বিয়োগ করে দেবো, যেহেতু এটা মাইনাস আছে। তাহলে দেখো 12 আর 8 কত, 20, -20, ঠিক আছে। এবার দেখো 15 আর 8 23, 23 আর 9 32, তাহলে 32 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 12, তাহলে এখানে বার হলো কত, 12, ঠিক আছে। তাহলে এবার তোমাকে কি করতে হবে, গড় নির্ণয় করতে হবে, নির্ণীয় গড়, নির্ণীয় গড়, নির্ণীয় গড়। এবার কী পদ্ধতিতে, কল্পিত গড় পদ্ধতিতে। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে সূত্র কি, দেখো কল্পিত গড় পদ্ধতির সূত্র হচ্ছে a প্লাস সাবমেশান এফআই ডিআই বাই সাবমেশান এফআই। তাহলে এখানে এ কোনটা আমরা ধরেছিলাম, দেখো 4, তাহলে আমি লিখবো এখানে 4 যোগ, এবার দেখো এফআই ডিআই এর মান কত পেয়েছি, 12, আমি লিখবো 12। এবারে দেখো এখানে এফআই এর মান কত ছিল, সাবমেশান এফআই এর মান ছিল হচ্ছে 50। দেখো এবার তোমাদের মাথায় একটাই চিন্তা আসবে যে এইটা হচ্ছে ভগ্নাংশের যোগ করতে হবে, তাই তো, কিন্তু এখানে কোনো ভগ্নাংশের যোগ হবে না। কীরকম হবে, এই ভগ্নাংশের যোগ হবে না, আমরা ওপর নিচে কেটে দিতে পারি, কেটে দিয়ে এবার কী করব, সেই ভগ্নাংশ বেরোবে, সেই ভগ্নাংশের লবের সাথে হরকে কীরকমভাবে ভাগ করতে হয় সেরকমভাবে ভাগ করে দেবো, ভাগ করে দশমিক ভগ্নাংশে উত্তর বার হবে, সেই দশমিক ভগ্নাংশটা এর সাথে যোগ করে দেবো, মানে 4-এর সাথে যোগ করে দেবো। তাহলে দেখো এটা 2 দিয়ে কাটছি, 6×2=12, এখানে কিন্তু ভগ্নাংশের যোগ বা বিয়োগ কিছুই হবে না। তাহলে 6×2=12, আর এটা দেখো আমি কাটছি 25×2=50, তাহলে বার হলো কত, বার হলো 4 যোগ কত বেরোলো, 6×25। এবার কি করতে হবে, এই 25 দিয়ে 6কে ভাগ করতে হবে, দেখো পাশে করছি, দেখো 25 দিয়ে 6কে ভাগ করা অসম্ভব, তার একটা শূন্য নেবো, তাহলে 0 চলে আসবে, দেখো 25×2=50। এবার দেখো 60 থেকে 50 বিয়োগ করে দাও, তার মানে এই 0 বসে গেল, 6 থেকে 5 বিয়োগ করলে হবে 10। তাহলে আমি এখানে কি করব, এই দশমিকের জন্য একটা শূন্য নেবো, কারণ 25 দিয়ে 10কে ভাগ করা অসম্ভব, তাহলে আমি লিখবো 4, 25, 100, তাহলে উত্তর মিলে গেল। তাহলে আমি এখানটায় কি লিখবো, দেখো তাহলে আমরা এইদিকে করছি, দেখো 4 যোগ 25কে 6 দিয়ে ভাগ করে কতবার হয়েছে, দেখো 4 যোগ 0.24, তাহলে এই 0.24-এর সঙ্গে 4কে যোগ করব। দেখো দশমিকের আগে যেই সংখ্যাটা আছে না সেইটার সাথে এই 4কে ডাইরেক্ট যোগ করে দাও, 4, 4, 0, 4। এবার দশমিক আছে, দশমিক বসাও, দেখো 2, 4 যেরকম আছে সেরকম লিখে দাও, কারণ ফের তোমরা আবার কী করবে, দেখো 4কে দিয়ে 0.24কে যোগ করবে, তাহলে তোমাকে ঠিক এরকমভাবে আবার যোগ করতে হচ্ছে। তাহলে সেই দেখো 4কে 0 দিয়ে যোগ করলে 4,
আবার 2 শূন্য এখানে 2 হবে, দশমিকের জায়গায় দশমিক বসবে, 4 আর শূন্যকে যোগ করলে হবে 4 হবে, সেই একই। সেই জন্য আমরা কি করব, প্রত্যেকটা অঙ্কই দশমিকের আগের সংখ্যার সঙ্গে যোগ যোগ চিহ্নর আগে যেই সংখ্যাটা থাকবে সেটাকে যোগ করব, যোগ করে এখানে বসাবো, বসিয়ে তারপর দশমিকের পরে যা সংখ্যা থাকবে সেটা লিখে দেবো। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 2 এর দাগের অঙ্কটা শেষ।